শোনো, কথাটা হচ্ছে এই ক্রাইম সিনে খালি একটা জিনিস ছিল না, সেই একটা জিনিস হয়েছে যে যে গ্রুপ অফ পিপল, এটা কোনো মতেই একটা লোকের কাজ নয়, এবং যে গ্রুপ অফ পিপল যারা এই নরক অত্যাচারটা চালিয়েছে মেয়েটির উপরে, তারা শুধু নিজেদের আধার কার্ডগুলো রেখে যায়নি। তুমি কালকের যদি প্রেস কনফারেন্সটা দেখে থাকো, কিছু ডাক্তাররা যারা প্রেস কনফারেন্স করছিল, ঠিক যেমন বাংলাদেশে প্রতিটা চেয়ার টেবিল ল্যাম্প পোস্ট একসময় আওয়ামী লীগ ছিল, আমাদের ডাক্তারদের মধ্যে সেই ডাক্তার, তাদের বাড়ির পোষ্যরা, তারা যাদের তাদের বাড়িতে যারা কাজ করে, সবাই এখন তৃণমূল আছে না, সুরির সাক্ষী মাতাল জোটে। আজকে হাসিনার একটা ভালো সঙ্গত জুটে গেছিল, তার নাম ছিল নরেন্দ্র মোদী। এর এর যদি মহান্ধ, মানে একেবারে মোহে অন্ধ হওয়াটা যদি 10-এর মধ্যে 11-এ পৌঁছে গিয়ে থাকতো, আজকে নরেন্দ্র মোদী এবং জয়শঙ্করের ফরেন পলিসি স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে দ্য ওয়ার্স্ট ফরেন পলিসি। জয়শঙ্কর থেকে ম্যাচিওর কমেন্ট, মানুষ রাগ করে অনেক কিছু বলতে পারে, কিন্তু এটা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ইজ অ্যান ইন্টেলিজেন্ট পার্সন, এখন সে হয়তো একেবারে একটা ঘৃণ্য জিনিস তার ছবি দেখে বলছে হ্যাঁ এক্ষুনি শেষ করে দাও, তো তাহলে তো আর পৃথিবীর জনসংখ্যার কোনো সমস্যা থাকবে না যদি সাজিয়েছে। এই যে লোকে আঁকাবাঁকা মন্তব্য করছে এবং জিজ্ঞেস করছে মেয়েটি কেন কি করতে সেমিনার রুমে গেল, সেমিনার রুমে একটা ম্যাট্রেস পেতে ডাক্তাররা ঘুমতো, বিকজ অফ দ্য ফ্যাক্ট আমি মেডিকেল কলেজের লোক, আমি আরজি করে কখনো কাজ করি, কিন্তু তারা সেমিনার রুমে এই কারণেই ঘুমাতো সেখানে একটা এয়ার কন্ডিশনিং ছিল। এই মৃত্যু পতাকা আমার দেশ নয়, এ কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি। যখন সেই মৃত্যুর ঘটনার কথা মনে আসে, সেই নৃশংস মৃত্যু, আরজি করের খুন ধর্ষণ হয়ে রয়েছেন একজন ডাক্তারি ছাত্র, একজন ডাক্তার, তখন মনে হয় যে এই মৃত্যু পতাকাই তো আমার দেশ। আর সেই মৃত্যু পতাকায় দাঁড়িয়ে যিনি বারবার জীবনের গল্পকে খোঁজেন, সেই কুণাল সরকার, ডক্টর কুণাল সরকারের সঙ্গে আজকেও আমরা কথা বলবো। ফলে প্রথমেই স্বাগতম ডক্টর কুণাল সরকার। নমস্কার। নমস্কার। প্রথম কথা বলি, এরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এটা কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আজকে সুপ্রিম হাইকোর্ট বলেছে যে সিবিআই ইনভেস্টিগেশন হবে হাইকোর্টের নজরদারিতে, এবং এই টোটাল ঘটনাটা কি বলছে যে আদৌ ন্যায় বিচার পাওয়া কি সম্ভব? দেখো, আমরা এই জিনিসটাকে যদি একটা কি বলবো, মানে একটা র্যাশনাল বা একটা মোটামুটি লজিক্যাল ভিত্তিতে দেখি, আমার মনে হয় আমরা প্রথমত কি দেখলাম চোখের সামনে, যে একটা জঘন্যতম একটা ক্রাইম হলো চোখের সামনে। এখন এই ক্রাইম যে কোনো শহরে হতে পারতো, যে কোনো জায়গায় হতে পারতো, যে কোনো দেশে হতে পারতো। তো এইরকম একটা ক্রাইম হবার পরে যে ক্রাইমটা আজকে যে কোনো মানুষের ওপর হতে পারতো, হবিত একজন অল্প বয়সী আমাদেরই ডাক্তারি সতীর্থ তার উপরে হলো, যেখানে অনেক কিছু বোঝা গেল। এবং সবচাইতে সবচাইতে ইম্পর্টেন্ট কথা, এই যে ক্রাইম বা ক্রাইম সিনটাই হচ্ছে, এই ক্রাইম সিনের এখানে মেয়েটি, তার একটা প্রাণহীন দেহ পড়ে আছে, লাঞ্ছিত, বিবস্ত্র, ধর্ষিত, এবং সেই শরীরের চারদিকে যে অ্যামাউন্ট অফ বায়োলজিক্যাল প্রুফ ছিল, সেখানে সেখানে তার নখের ডগায় তার চামড়ার সেল স্ক্রেপিং পাবে, সেখানে তুমি ছড়িয়ে ছিটিয়ে রক্তের দাগ পাবে, সেখানে তুমি স্যালাইভা পাবে, সেখানে তুমি হেয়ার পাবে, সেখানে তার গোপনাঙ্গ থেকে তুমি সিমেন পাবে। অর্থাৎ এই যে একটা ক্রাইম সিন, কিন্তু ফরেনসিক যে ডিপার্টমেন্ট ক্রাইম, কোনো কাজ? শোনো শোনো, কথাটা হচ্ছে এই ক্রাইম সিনে খালি একটা জিনিস ছিল না, সেই একটা জিনিস হয়েছে যে যে গ্রুপ অফ পিপল, এটা কোনো মতেই একটা লোকের কাজ নয়, এবং যে গ্রুপ অফ পিপল যারা এই নরক অত্যাচারটা চালিয়েছে মেয়েটির উপরে, তারা শুধু নিজেদের আধার কার্ডগুলো রেখে যায়নি, এই আধার কার্ড বা পাসপোর্টটা বাদ দিয়ে তারা সমস্ত নিদর্শন রেখে গেছিল। অ্যাজ ইফ তারা, ওই যে মধ্যে মধ্যে আমরা চোর পুলিশ খেলি না, এটাই চোর পুলিশ খেলার সময় যারা বলতো যে পুলিশ তুমি এসো, এসে তুমি খোঁজ করো কারা এইখান দিয়ে রাত্রিরে চলাফেরা করেছে, এই রকম যদি তুমি 15-20 জনকে জোগাড় করো এবং তাদের শরীরের সঙ্গে সঙ্গে তুমি এখান থেকে ব্লাড গ্রুপ পাবে, তুমি এখানে ডিএনএ পাবে, তুমি এখানে ফিঙ্গারপ্রিন্ট পাবে,
হবে তুমি যদি সিম্পল এইটা করো তাহলে মোটামুটি তোমার এই ক্রাইমটা সলভ করতে 48 to 72 আওয়ার্সের বেশি লাগার কথা নয়। সেইখান থেকে তুমি চিন্তা করো যে আমাদের একটা সাধারণ জীবন, ডে টু ডে লাইফ এমন একটা বিকৃত দিকে চলে গেল। কোন দিকে চলে গেল? যেখানে পারফেক্টলি কেপেবল। তুমি কলকাতা পুলিশের যে একটা, তুমি নিশ্চয়ই দেখেছো বা পড়েছো, এই যে সুপ্রতিম সরকারের বোধহয় লালবাজার না কলকাতার কেস বলে একটা বই আছে। সে কি কঠিন সে কঠিন, দারোগা দর্পণ হ্যাঁ, অসাধারণ। সে কি কঠিন কঠিন ঘোরালো পেঁচালো কেস তারা সলভ করেছে। এই সবের কাছে এটা তো হচ্ছে 2.5 দিনের ইনভেস্টিগেশন। সেইখানে কিনা পুলিশকে আমরা সেই সেই একটা অদৃশ্য অদৃশ্য ইনফ্লুয়েন্স চলে এলো, ক্ষমতাশালী তো থিওরি চলে এলো। কে কোথায় তার অদৃশ্য মোহ, মায়া, ইনফ্লুয়েন্স, প্রভাব কাজ করতে শুরু করলো। পুলিশ যেন আন্ডার ক্লোরোফর্ম অ্যানেস্থেসিয়া ব্যবহার করতে শুরু করলো। তাদের কথাবার্তা, ফার্স্ট ইনফরমেশন, স্টেটমেন্ট রেকর্ড, ডায়েরি, ইনভেস্টিগেশন, প্রতিটা পদে 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 মনে হলো যে তুমি যদি, কি আর বলবো, তুমি যদি ওই যারা ওয়ার্ক এডুকেশনে পুলিশ পুলিশ খেলে তাদের দিয়েও তুমি যদি এই ইনভেস্টিগেশনটা করতে, যেখানে আমি নিজস্ব, দেখো আমাদের তো অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত লোকেরা পুলিশে কাজ করে। তাদের কি কেপাবিলিটি, তাদের কি ক্ষমতা, তাদের কি ইনফ্লুয়েন্স লেভেল আমরা সবাই জানি। কিন্তু তুমি ওর পায়ে একখানা ছেকল বেঁধে দিয়ে বলছো এ হাঁটতে পারে না। তো সবাইর আগে আমার মনে হয় এখানে এখানে একটা জীবন নষ্ট হলো মেয়েটার। আর জীবন নষ্টের সঙ্গে সঙ্গে যে এন্টিটিটার মধ্যে থেকে তার জীবনী শক্তিটা শুষে বেরিয়ে গেল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বা কলকাতা পুলিশ ফোর্স। কারণ এরাও কি করবে, এরা এমন একটা অসহায় যে জায়গায় গেছে যে এরা এই জহুজুর 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 করতে করতে এদের না রয়েছে এখন ইন্টেগ্রিটি, না রয়েছে একটা মেরুদণ্ড। আর যেটা কেপেবল, এরা 3 দিনের মধ্যে 20-25 জন লোকজন যারা ওই চত্বরে যাতায়াত করে, যাদের হোয়াট এভার অ্যাকোয়েন্টেন্সেস আছে, এদের মধ্যে থেকে ঢুকলে তারা একজন দুজনকে খুঁজে পেত, তাদের একটু টিপলে, তাদের একটু একটু মোটামুটি চাপ দিলে, নেক্সট ফিউ আওয়ার্স would have given you the names। ইনভেস্টিগেশনের যদি ভাবো একটা ঘোরতর পাপ, অন্যায়, ক্রাইম হয়েছে, কিন্তু সেই ইনভেস্টিগেশনের সমাধান থেকে আমার মনে হয় উইথ এভরি পাসিং আওয়ার আমরা আরো দূরে চলে যাচ্ছি। কারণ দেখতেই পাচ্ছ, বলতেও লজ্জা করছে নিজেদের মুখে যে কি না আমাদের পুলিশ ফোর্স, তারা, তুমি তুমি বায়োলজিক্যাল এভিডেন্স গ্যাদার করা তো পরের কথা, তারা স্টেটমেন্ট অব্দি গ্যাদার করেনি। প্রিন্সিপালের স্টেটমেন্ট নেই, সুপারের স্টেটমেন্ট নেই, যারা আশেপাশে চৌহদ্দির মধ্যে ছিল তাদের কোনো স্টেটমেন্ট বা অ্যালিবাইয়ের প্রশ্ন নেই। কোত্থেকে কি হলো? ভুইপুরের মতো একটা ছেলে, যে ছেলেটা ওখানে ওই লুজ বডির মধ্যে ঘুরে বেড়াতো, তার হয়তো কিছু বদ চরিত্র ছিল, সে হয়তো মদ খেত, সে পুলিশের গা ঘেঁষে বসে থাকতো। তাকে দেখে ওই যেরকম দেখো না রাত্রের অন্ধকারে পথচারীর ওপর দিয়ে মার্সিডিজ গাড়ি চলে গেল, কোন উন্মত্ত বড় লোকের উন্মত্ত ছেলে গাড়ি চালাচ্ছিল, তারপরের দিন সকালেই একটা গরিব গুরব লোককে দাঁড় করিয়ে বলল আমি ড্রাইভার, আমি গাড়ি চালাচ্ছি। কভার আপ। কাভার আপ। তো এই যে পরিস্থিতিটা হলো, দিস ইজ নট অনলি দ্য মার্ডার অফ এ ইয়াং গার্ল। এই কেসটার মধ্যে দিয়ে ধরো আমরা এত রকম জায়গায় ওই অমুকের ইনফ্লুয়েন্সে গিয়ে পুলিশ একে প্রোটেক্ট করছে, একে অমুক করছে, কিন্তু এরকম নির্মম ভাবে চোখের সামনে যে ঘটনাটা ঘটলো, ওই যেরকম তোমার শেখ হাসিনার পরবর্তীকালে বললো না যে ঢাকায় কোনো ল অ্যান্ড অর্ডার নেই, বাংলাদেশে কোনো পুলিশ নেই, তারা একেবারে যে যার মাঠ ছেড়ে পালিয়ে গেছে। আমাদের পুলিশরা হয়তো শরীরের দিক দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের সেই পুলিশ ফোর্সের অন্তরাত্মা এখনো দাঁড়িয়ে আছে কিনা আমি জানি না। এখানে আসবো, শেখ হাসিনা নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব। একটা কথা যে নির্যাতিতার বাবা বলছেন যে তার মেয়েকে মেরে ফেলার জন্য কি সুপারি দেওয়া হয়েছিল। 2,
আরজি করকে ধরে নানা ধরনের স্ক্যামের অভিযোগ আসছে, সেখানে খুব ইম্পর্টেন্ট দুটো দেখো জায়গা। দেখো জিনিসটা। একটু 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 হ্যাঁ, বলো। দুটো ইম্পর্টেন্ট খুব জায়গা আমার অদ্ভুত লাগলো। একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা স্ক্যামের অভিযোগ আছে, আরেকটা স্ক্যামের অভিযোগ আছে আরো ভয়ঙ্কর, যে অনেক রিসার্চ প্রসেসকে স্টল করে দেওয়া হয়েছিল, তার মধ্যে ক্যান্সারের ওষুধের রিসার্চ প্রসেসটাও স্টলড হয়ে গেছিল। তাহলে আরজি করকে একটা ঘুঘুর বাসা পরিণত হয়েছিল। দেখো আজকের পৃথিবীতে ঘুঘুর বাসা কে নয়? হ্যাঁ, তুমি জানি না কোকিলের বাসা খুঁজছো কিনা, ময়ূরের ভাষা খুঁজছো কিনা, কাকের ভাষা খুঁজছো কিনা, সবাই ছোট বড় নানান মাপের। আমরা এক একজন, কেউ বড় ঘুঘু, কেউ ছোট ঘুঘু, ঘুঘুর বাসা সব জায়গায় আছে। আমার কাছে আমি তার একটা অন্য ইন্টারপ্রিটেশন দিচ্ছি। আমি সন্দীপ ঘোষকে চিনি না, একবার হয়তো তার সঙ্গে কোনো না কোনো কর্মসূত্রে দেখা হয়েছিল। তবে এইটুকু আমি জানি যে তার মোটামুটি পিয়ার গ্রুপ, তার কলিগদের মধ্যে, তার সমসাময়িকদের মধ্যে তার পপুলারিটিকে তুমি যদি 1 থেকে 10-এর মধ্যে রেট করো, ও হয়তো -10-এ গিয়ে দাঁড়াবে আর কি। হি ইজ নট আ ওয়েল রেসপেক্টেড অর আ পপুলার ফিগার অ্যাট অল। আর একটা জিনিস যেটা হচ্ছে, যে একটা মূল ঘটনাকে কেন্দ্র করে এখন অনেকগুলো ছোট ছোট ইন্টারনাল হিসাবপত্র চুক্তি হচ্ছে। যে তুমি কালকের যদি প্রেস কনফারেন্সটা দেখে থাকো, কিছু ডাক্তাররা যারা প্রেস কনফারেন্স করছিল, ঠিক যেমন বাংলাদেশে প্রতিটা চেয়ার টেবিল ল্যাম্প পোস্ট একসময় আওয়ামী লীগ ছিল, আমাদের ডাক্তারদের মধ্যে সেই ডাক্তার, তাদের বাড়ির পোষ্যরা, তারা যাদের তাদের বাড়িতে যারা কাজ করে, সবাই এখন তৃণমূল। তো এই যে একটা এপিডেমিক হারে তৃণমূলের প্রতি আনুগত্য, এদের মধ্যে আবার ছোট 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 পকেট আছে। এবং কিছু কিছু পকেটকে তার আবার ভৌগোলিক নাম আছে। কাউকে বলে নর্থ বেঙ্গল লবি, কাউকে বলে মানে সাউথ বেঙ্গল লবি, এরকম একটা ব্যাপার আছে। তো কোনো একটা সাবগ্রুপ অফ দিস তৃণমূল, তৃণমূলের পোষ্য যারা ডাক্তাররা, সেই সেই লার্জার গ্রুপটা, সেই গ্রুপের বাইরে হয়তো 3000 ডাক্তার আছে, গ্রুপের মধ্যে হয়তো 300 ডাক্তার আছে। তোরা এরা নিজেদের মধ্যে যে ঝগড়াঝাটি, বাগবিতণ্ডাটা, তারা কিন্তু এই খেলাটারও নিষ্পত্তি এই ঘটনার মধ্যে দিয়ে করে নিতে চাইছে। যে এই সুযোগে আমি যদি অন্য লবিটাকে কুচোকাটা করতে পারি, তাহলে যেরকম মেয়েটির শরীরটা আমি তাড়াতাড়ি দাহ করে দিয়েছি, তাদের চক্ষুশূল অপোজিট ক্যাম্পের যারা যারা আছে, এই সুযোগে তারা তাদেরও ডানা ছাঁটা কি মানে মাথা ছাঁটা যা যা ছাঁটতে চান। অর্থাৎ এর মধ্যে আবার যাকে বলে মানে হুইলস উইদিন হুইলস, এর মধ্যে অনেক অনেক সাব এজেন্ডার মানে অনেকগুলো জিনিস, চক্রব্যূহের গল্প। অনেক চক্রব্যূহের গল্প এর মধ্যে চলছে। এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা আমার যেটা মনে হয়, যেটা নিয়ে আলোচনা হওয়া উচিত, মেয়েটি 36 ঘন্টা ডিউটি করে শুতে গেছিল, এবং ওখানে ডাক্তারদের জন্য প্রকৃত অর্থে কোনো রেস্টরুম নেই, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি। যাদবপুরের ঘটনা হলো, সেখান থেকেও আমরা শিখলাম না। তাহলে আমরা সবসময় ঘটনাটা কি জানো তো? র্যাশনালিটির কথা বলি, না, র্যাশনালিটি, কিন্তু আমাদের কথাটা হলো, প্রশাসনে কি কোনো র্যাশনালিটি কথাটা আছে? হলো একটা, এরকম অবস্থায় কি কাজ যে করতে কোনো, পারে কেউ? ইউর কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু ব্যাপারটা কি, যে কোনো জিনিস যেটা একটা গভর্নমেন্টের কন্ট্রোলে বা গভর্নমেন্টের মালিকানায় থাকে, গভর্নমেন্টের ঔরসে থাকে, সেই জায়গাটার তখন প্রফেশনাল জায়গা থাকে না, সেটা পলিটিক্যাল জায়গা হয়ে যায়। এই যে এক একটা বিরাট বিরাট হাসপাতাল, আমরা এক একটা প্রাইভেট হাসপাতালে কাজ করে বলি, আরে এই হাসপাতালটার অমুক, এখানে সারা মাসে এর মধ্যে দিয়ে হয়তো 15 কোটি, 20 কোটি, 30 কোটি টাকা এই ঢুকছে, বেরোচ্ছে, অমুক হচ্ছে। এক একটা গভর্নমেন্ট হসপিটাল, তুমি তার পেশেন্ট ক্যাপাসিটি, টাকা পয়সার ক্যাপাসিটি, তার কত লোক কাজ করে, তারা এক একটা তথাকথিত প্রাইভেট হসপিটালের প্রায় থেকে বোধহয় 100 গুণ 200 গুণ বড়। দে আর হিউজ প্লেসেস। কিন্তু তারা যেহেতু গভর্নমেন্টের ঔরসে তারা আছে, এদের এন্টায়ার ম্যানেজমেন্ট সিস্টেমের মূল কথাটা প্রফেশনাল ম্যানেজমেন্ট না, এটা হয় পলিটিক্যাল ম্যানেজমেন্ট। আমার যারা অনুগত প্রাণ এমন একজন ডাক্তার, সে হয়তো গত 35 বছর ধরে প্যাথোলজি পড়াতো, সেই বেচারা প্যাথোলজি পড়াতো, দুটো একটা ব্যাকটেরিয়ার নাম জানে, দুটো একটা ফাইলেরিয়া ম্যালেরিয়ার নাম জানে। সেই কারণে আমি তার হাতে একটা 2000 বেডের হসপিটাল, যেখানে যেখানে 5000 রোগী থাকে এবং প্রায় 10,000 লোক ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কর্মরতভাবে জড়িত, তার দায়িত্বটা আমি তার উপর তুলে দিলাম। আর আজকের ভারতবর্ষে
তুমি আজকে একটা 50 বেডের নার্সিং হোম চালাও, তুমি আজকে একটা 500 বেডের, 1000 বেডের হসপিটাল চালাও, একটা হসপিটালের প্রপার ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচার কি? তোমার একেবারে ড্রাইভিং ইনস্ট্রাকশনের মতো তোমার সেই ম্যানুয়াল বা বই আছে, একটা 1000 পয়েন্টের চেকলিস্ট আছে, সেটাকে বলা হয় NABH গাইডলাইন। আমরা কেউ বিলেত, আমেরিকা, ইউরোপের কথা বলছি না। ভারতবর্ষে যেখানে প্রাইভেট সেক্টরে একটা নার্সিং হোম, একটা ছোট বড় মাঝারি হসপিটাল যদি সেই NABH এর চেকলিস্ট সে ফুলফিল না করে এবং NABH এর সার্টিফিকেশন না পেলে সে বিলের পয়সা পায় না। কিন্তু সেই স্ট্যান্ডার্ড, আমরা যেহেতু গভর্নমেন্ট, আমরা যেহেতু পলিটিক্যাল আশীর্বাদ ধন্য, সেই কারণে আমাদের কোনো স্ট্যান্ডার্ড লাগবে না, আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি কি আছে কি নেই, ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে কি নেই, আমাদের ঘরদোরগুলো স্ট্যান্ডার্ড কি, আমাদের ডাক্তাররা নার্সরা সেফলি কাজ করতে পারে কিনা, তারা একটা ঘরে কাপড় ছাড়তে পারে কিনা, তারা সারা 48 ঘন্টা ডিউটি দিয়ে কোথাও 2-3 ঘন্টা রেস্ট নিতে পারে কিনা। অর্থাৎ অল দিস হিউম্যান রিসোর্সেস, ফেসিলিটি, মেশিনারি, ক্লেনলিনেস, সেফটি, এরকম বহু বহু পয়েন্টে তুমি এই পয়েন্টগুলোর সঙ্গে কমপ্লাই না করলে তুমি তুমি আজকে একটা সার্টিফাইড হাসপাতাল হতে পারো না। আমাদের গভর্নমেন্ট হসপিটালরা সেই ব্যাপারে কোনো কেয়ার করে না, কারণ মালিকের হাসপাতাল। আজকে যে কোনো অন্য হাসপাতালে পান থেকে চুন খসলে গভর্নমেন্ট তারা ঘেউ ঘেউ ভেউ ভেউ করার প্রচুর কমিশন ফমিশন বসিয়ে রেখেছে। কেউ কামড়াবে, কেউ ছেড়ে দেবে, কেউ কেউ চিমটি কাটবে, কেউ কান মুলবে। কিন্তু প্রাইভেট হসপিটালে কোনো পলিটিক্স নেই, এটা কি বিশ্বাসযোগ্য? সেখানে একেবারে না। প্রাইভেট প্রাইভেট সেখানে কি হসপিটাল ডাক্তারদের উপর চাপ কথা, নেই যে লক্ষ না লক্ষ না টাকার না, প্রফিট নিয়ে শোনো, এসো? কথাটা হচ্ছে তুমি যে প্রথম বললে যে সেখানে আমার আলো জ্বলে কিনা, একটা ডাক্তার সেফলি কাজ করতে পারে কিনা, একটা ডাক্তার। হ্যাঁ, যে কথা বলছি যে প্রাইভেট হসপিটালে তো ভয়ঙ্কর দেখো, চাপ। প্রাইভেট হসপিটালে কেউ ধোয়া তুলসী পাতা না, কেউ কেউ ধর্মপুত্র নয়, কিন্তু এই যে একটা হাসপাতাল ম্যানেজমেন্ট, সে জায়গাটা মোটামুটি দাঁড়িয়ে আছে কিনা, আলোবাতি জ্বলে কিনা, ডাক্তাররা ঠিক করে কাজ করতে পারে কিনা, তোমার ফেসিলিটির একটা স্ট্যান্ডার্ড আছে কিনা, একটা বিশ্বাসযোগ্যতা আছে কিনা। আজকে একটা প্রাইভেট হসপিটালে সেটা 100টা পেশেন্টের পক্ষে প্রযোজ্য হলে সেই স্ট্যান্ডার্ড অফ কেয়ারটা আমাদের সাধারণ যেখানে 2000 লোকের চিকিৎসা হয় সেখানে তারা তার সেই স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্টের বাইরে থাকবে, সেটা কি একটা লজিক হলো? নিশ্চয়ই না। একেবারেই নয়, একেবারেই নয়। সুতরাং দ্যাট ইজ দ্য লজিক। তা সত্ত্বেও প্রাইভেট হসপিটালেও যথেষ্ট ভুলভ্রান্তি আছে, তাদের নিজেদের মধ্যে দের আর ইনএফিসিয়েন্সিস, দের আর পলিটিক্স, দের আর ল্যাপসেস। মানুষ তো হাজার, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, কিন্তু এই যে ডিফেক্ট গুলো আসছে। আজকে 42 বছর আগে আমরা যখন হাউস স্টাফ ইন্টার্ন ছিলাম, তখন আমরা সিলিন্ডার মাথায় দিয়ে ওটির আমাদের স্ট্যান্ডার্ড ছিল, আমরা ভাবতাম ওটাই ফেসিলিটি। ওটির এক কোণে অক্সিজেন সিলিন্ডার মাথায় দিয়ে শুয়ে পড়তে হবে, ওই ওয়ার্ডের কোণে একটা কোথাও ট্রলিতে শুয়ে পড়লাম। কিন্তু আমাদের আগের হয়তো 10 বছর আগে যারা, তারাও সেই কাজ করেছে। কিন্তু তা বলে আজকের দেশে কালে তুমি, বিশেষ করে মেয়েদের সঙ্গে তুমি সেইভাবে কেন, তারা সেমিনার রুমে যেত? কারণ এই গরমের স্যাঁতস্যাঁতের সময় কোনো জায়গায় কোনো এসি নেই, সেমিনার রুমটা এসি ছিল। দ্যাট ইজ দ্য রিজন। এই যে লোকে আঁকাবাঁকা মন্তব্য করছে এবং জিজ্ঞেস করছে মেয়েটি কেন কি করতে সেমিনার রুমে গেল, সেমিনার রুমে একটা ম্যাট্রেস পেতে ডাক্তাররা ঘুমোতো, বিকজ অফ দ্য ফ্যাক্ট আমি মেডিকেল কলেজের লোক, আমি আরজি করে কখনো কাজ করি, কিন্তু তারা সেমিনার রুমে এই কারণেই ঘুমাতো সেখানে একটা এয়ার কন্ডিশনিং ছিল। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আপনার সময় আপনি যখন ইন্টার্ন হিসেবে কাজ করছেন, তখন কোনোদিন কি কল্পনায়ও ভাবা সম্ভব ছিল এরকম ঘটনা ঘটতে পারে? দেখো, আমাদের ঝামেলা হতো, আমাদের কি ঝামেলা হতো, ওই বাইরের কোনো সেজি ধরো পেশেন্ট পার্টিরা এলো, কেউ ডিসস্যাটিসফাইড এই হলো। শব্দটা অদ্ভুত শব্দ না, পেশেন্ট পার্টি? হ্যাঁ, নিশ্চয়ই রোগীর বাড়ি এইটা ব্যবহার করা উচিত নয়, কিন্তু আমাদের মধ্যে একটা মুদ্রা দোষের মতো হয়ে গেছে। তো সেই পেশেন্টদের বাড়ির লোকেদের সঙ্গে কিছু, আর আমাদের কিছু কিছু ওখানে ট্রাভেল স্পটস ছিল বউবাজারের চারদিকে, জানোই ওই এলাকাটা। ওখানে মধ্যে মধ্যে রাত্রি রেখে হলো, কাউকে খুঁট দিয়ে মারবো বলে শাসালো, মুখ করলো, এইসব ডিস্টারবেন্স গুলো হতেই থাকতো। কিন্তু এই রকমের ঘটনা আমরা জানি যেখানে স্ট্রেট ফরওয়ার্ড। আমার সময়
অ্যাটলিস্ট একজন তো নিশ্চয়ই, দুজনও হতে পারে, একজন নার্স একজন ডাক্তার, যারা কর্মরত অবস্থায় যারা সুইসাইড করেছিল, যারা ইন্ট্রাভিনাস ইনজেকশনস নিত। বাট দে আর কমপ্লিটলি ডিফারেন্ট কেস। একটা রক্তাক্ত দেহ পড়ে আছে, একেবারে 11 বার, মানে তার মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ইনজুরিতে, এভরি সাইন অফ সেক্সুয়াল অ্যাসল্ট, সেইটাকে আমরা সুইসাইড বলছি, বাড়িতে ফোন করছি, তারপর একটা কভার আপ চলছে প্রথম থেকে। তাড়াহুড়ো করে পোস্টমর্টম করছি। আজকে আজকে সত্যি কথা বলতে আই ডোন্ট নো হু ইজ ইনভলভ, কিন্তু সত্যি কথা বলতে যদি এটা প্রিন্সিপাল, সুপার এটসেট্রা, কারো তো অ্যাকাউন্টেবিলিটি হবে। তুমি সব কথা ইচ্ছে করলে, হয়তো আমরা জানি না কেউ কে কোত্থেকে কলকাঠি নাড়ছে, কিন্তু যে ডিরেক্টলি অ্যাকাউন্টেবল, আমাদের সে সন্দীপ ঘোষ হোক, কলেজ সুপার হোক, যা হোক, এই ইনভেস্টিগেশন যদি আরেকটু এগোয়, আমার তো ভয় আছে তার তো বিলক্ষণ হাজতবাস হবে এই কেসটা। আমরা সম্প্রতি একটা ডাক্তারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, একজন টিচার, তার নামও আমি জানি না, বেরিয়েছিল, তিনি বলছেন আমরা এখন আসলে মনস্টার তৈরি করছি। এটা কি ডাক্তারদের কোনো না না, আমার আভ্যন্তরীণ? মনে হয় দিদার, আজকে মানুষ, যতদিন মানুষ পৃথিবীতে আছে, ভালো মানুষ থাকবে, মানুষের ভালো প্রবৃত্তি থাকবে, মানুষের মধ্যে খারাপ প্রবৃত্তি থাকবে, আদিম রিপু থাকবে, কথাটা তা নয়। কথাটা হলো আমরা আমাদের মোটামুটি একটা শিক্ষা, সভ্যতা, স্বচ্ছতার মধ্যে দিয়ে আমরাই তো চেয়েছি যে ক্রাইম গেট ইনভেস্টিগেটেড, আমরাই তো চেয়েছি একটা ল অ্যান্ড অর্ডার মেকানিজম থাকুক। আর আমরাই আজকে আমাদের ক্ষমতার দম্ভে আমরা মোটামুটি আমাদের প্রভাবের যে একটা অন্ধত্ব আমাদের মধ্যে এসছে, আমরা আমাদের প্রভাব দিয়ে, ইনফ্লুয়েন্স দিয়ে আমরা সব করতে পারি, আমরা এত প্রভাবশালী, কাল থেকে সূর্য পশ্চিম দিকে উঠবে, এই যে একটা দম্ভ এবং ঔদ্ধত্য, সেটা কি করছে? সেটা এই যে ধরো তুমি বর্তমান আমাদের এই গভর্নমেন্টের কথা চিন্তা করো, যারা পাশ কাটিয়ে কাটিয়ে একটা বিধানসভা ইলেকশন পেরোলো, একটা লোকসভা ইলেকশন পেরোলো, খাটাখাটনি করলো, এইসব করলো, তারা তো নিজের খাটাখাটনিতে তো বর্ষে ঘৃতা হতে দিচ্ছে এখন। আমরা এই বিষয়ে অবশ্যই আসবো। আচ্ছা, এই যে আপনি বললেন যে চাইলে ক্ষমতা সূর্যকে পশ্চিম দিকে ওঠাতে যাইতে পারে, বাংলাদেশে কিন্তু সেটা হলো না। বাংলাদেশের সাম্প্রতিক বিষয়টাই কি বলবেন? এটা কি ধর্মীয় মৌলবাদের না না, পুনরুত্থান, বাংলাদেশে দেখো, তুমি যদি নাকি এটা গণতান্ত্রিক রাজনীতির একটা নতুন? তুমি যদি নিজের পাটা করাত দিয়ে কাটতে বসো, তখন পাশের লোকটা করাত দিয়ে পা কাটার মধ্যে চিমটি কেটেছে কি কাটেনি সেটা আদৌ ইম্পর্টেন্ট না। একটা কমপ্লিটলি, শুধু মানে ধর্মান্ধতার কথা এখানে না, এটা ক্ষমতায় অন্ধ হবার কথা। একটা কমপ্লিটলি অবাস্তবিক, একটা অলীক পরিস্থিতির মধ্যে আজকে আওয়ামী লীগ বাস করছিলেন খানিকটা, আমি জানি না পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এখন ওই স্টেজে যায়নি, আমার মনে হয় প্রায় ধরে ফেলেছে আর কি। আমি প্রায় 5 বছর হয়ে গেছে বাংলাদেশে গেছি, আমি লাস্টে গিয়ে তো দেখলাম এক একটা ল্যাম্প পোস্ট, চেয়ার টেবিল, ডাস্টবিন, যা মানুষ তো সবাই আওয়ামী লীগ। একটা আওয়ামী লীগের বাইরে, আর প্রত্যেকের নেতা, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকের নেতা, এবং নেতার ওপরের যারা হচ্ছে তারা হচ্ছে এক একটা দালাল। আচ্ছা, হ্যাঁ, তো ওদের ওদের 3 ভাগের মানুষ থাকে, খুব বড় নেতা, তারপর দালাল, তারপরে সবাই আওয়ামী লীগ। বাহ। তো তখন থেকেই বুঝতে পারা যাচ্ছিল, এবং সেখানে কোনো রকম মানে আমাদের আমাদের মধ্যেও যে একটা একটা ভোটাভুটি, ইলেকশন এটসেট্রা আছে, ইট ওয়াজ অ্যাবসলিউট ফ্যাসিজম ওখানে। অর্থাৎ মানে আওয়ামী লীগ, তুমি চিন্তা করে দেখো যে ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্টিজ ইন দ্য ওয়ার্ল্ড, বিজেপির পরেই বোধহয়, হ্যাঁ, তার এখনো একটা পার্টি স্ট্রাকচার নেই। ওই হাসিনায় শুরু, কমা, ফুল স্টপ, সবার সেমিকোলন, ওপরে 19 ওখানেই তাহার শেষ। ওপর নাই। কোন রকম একটা পার্টি স্ট্রাকচারের তারা ধারে না, নাথিং এক্সিস্টস, নাথিং। অর্থাৎ এই যে একটা একটা মোহগ্রস্ত অবস্থায় থাকা, ওনার ডাউনফল হওয়াটা প্রায় অবধারিত ছিল। আর তার সঙ্গে কি হয়েছে যে একটা মাতাল, এই যে কথা আছে না, শুঁড়ির সাক্ষী মাতাল জোটে, আজকে হাসিনার একটা ভালো সঙ্গত জুটে গেছিল, তার নাম ছিল নরেন্দ্র মোদী। এর এর যদি মহান্ধ, মানে একেবারে মোহে অন্ধ হওয়াটা যদি 10-এর মধ্যে 11-এ পৌঁছে গিয়ে থাকতো, আজকে নরেন্দ্র মোদী এবং জয়শঙ্করের ফরেন পলিসি স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে দ্য ওয়ার্স্ট ফরেন পলিসি। কিন্তু জয়শঙ্কর তো খুব পণ্ডিত লোক, সবাই তো। জয়শঙ্করের ইউনিভার্সিটিতে জয়েন করা উচিত ছিল, ফরেন পলিসিতে।
এবং জয়শঙ্কর নিজে হাতে ভারতবর্ষের যে ক্ষতিটা করে দিয়ে গেল সাউথ ইস্ট এশিয়ান রিলেশনশিপের মধ্যে, পাকিস্তানের সঙ্গে, নেপালের সঙ্গে, বাংলাদেশের শ্রীলঙ্কা। সঙ্গে। শ্রীলঙ্কাটা তুমি বেঁচে গেলে কারণ শ্রীলঙ্কা ফাইন্যান্সিয়ালি কোল্যাপস করলো বলে তুমি ধার দিয়ে শ্রীলঙ্কাকে হুম। খানিকটা বেঁধে রেখেছো। চায়না ধার দিল না, তুমি 10 টাকা দিল না, তুমি 10 টাকা দিলে। ওই জন্য শ্রীলঙ্কা এক্ষুনি তোমার গালে জুতোটা ছুঁড়ে মারছে না, দুদিন বাদে মারবে। তুমি যদি বাংলাদেশকে আগে ফাইন্যান্সিয়ালি কোল্যাপস করতে দিতে, যে কিছু টাকা ধার দিয়ে বাংলাদেশের আগে আর্মি পাঠিয়ে বাংলাদেশের প্রেম সঞ্চয় করেছিলে 71-এ, এইবারে কিছু টাকা দিয়ে প্রেম সঞ্চয় করতে, সে সুযোগটা হলো না। জয়শঙ্কর ইজ আ ডিফাইন্ড ডিজাস্টার ইন সাউথ ইস্ট এশিয়ান পলিটিক্স, অ্যাবসলিউট ডিজাস্টার। আর তার সঙ্গে সঙ্গে কি হয়েছে, যেমন আমাদের আওয়ামী লীগ তৃণমূলের একরকম দম্ভ, আর একটা প্যাথোলজিক্যাল দম্ভ হচ্ছে বিজেপির। সে বাংলাদেশের সঙ্গে রিলেশনশিপ রাখছে পশ্চিম বাংলাকে ইগনোর করে। সে রাস্তা তৈরি করছে, রাস্তা দিয়ে নিয়ে যাবার কোনো পণ্য নেই। তুমি এক বাটি ডাল ভাত নিয়ে ওদিকে যেতে পারো না, তুমি একটা বই বেচতে পারো না, একটা গান আদান প্রদান হয় না। আর একমাত্র ওয়ান ওয়ে ট্রাফিক ছিল, এই চিকিৎসার জন্য আসতো। এই চিকিৎসার জন্য যত আসতো তারা তারা উপকৃত হতো, ভালো হতো, চিকিৎসা ভালো হতো, আবার ফিরে গিয়ে আমাদের গালাগাল করতো। এটা ইকোনমির জন্য। না, ইকোনমির জন্য তাদের ওই ফেসিলিটিটা নেই। আমরা ভাষাটা বুঝতে পারছো, কলকাতায় এলে বাংলায় কাজ চলে যাচ্ছে, অন্য জায়গায় ভাঙা ভাঙা ইংরেজিতে কাজ চলে যাচ্ছে। সিঙ্গাপুরের চেয়ে সস্তা, থাইল্যান্ডের চেয়ে সস্তা, তুমি কাজটা এখানে পেয়ে যাচ্ছ। একেবারে একেবারে একটা সুবিধাবাদের রিলেশনশিপ, মধ্যবিত্ত সম্প্রদায় মূলত আসতো। একেবারে। আর তুমি চিন্তা করে দেখো যে কতটা 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 ব্লাইন্ডেড হলে, যে অ্যাজ আ হেড অফ স্টেট যখন মানে নরেন্দ্র মোদীও বাংলাদেশ ভিজিট করতেন, তিনি জ্ঞানত কোনোদিন কোনো বিএনপি বা জামাতের সঙ্গে কোনো কন্ট্যাক্টই রাখেননি। উনি কি ভেবেছিলেন যে 200 বছর ধরে আওয়ামী লীগ থাকবে ওখানে? সুতরাং আওয়ামী লীগ যেটা মানে নিজের পায়ে যে কুড়ুলটা যেভাবে মেরেছে, তাতে আর বাইরের ইনফ্লুয়েন্স লাগে না। ডক্টর ইউনূসকে আপনার কিরকম মনে হচ্ছে? তিনি কি বাংলাদেশের ডক্টর ইউনুস ইজ আ কমপ্লেক্স পার্সন। ডক্টর ইউনুসের সঙ্গে আমার 1-to-1 20 মিনিট কথা হয়েছে। আচ্ছা। উনি যখন বোধহয় 2008-তে নোবেল প্রাইজ পেলেন, তারপরে গিয়ে কিছুটা কিছুটা আমি তো আমার আমার পিতৃসূত্রে চট্টগ্রামের, ওরা আচ্ছা। চট্টগ্রামের লোক। তো তখন ওনার ওখানে গিয়ে ব্র্যাক ফাউন্ডেশনে কথাবার্তা বলেছে। একাডেমিক্যালি প্রফেশনালি ভেরি ইন্টেলিজেন্ট ম্যান, কিন্তু উনি খুব একটা ভারতপন্থী লোক নন। এবং ওনাকে আমার কিন্তু ওনার ইকোনমিক লিবারালিজম তার মধ্যে আছে, সোশ্যাল লিবারালিজমটা আছে কিনা আমার সন্দেহ আছে। এবং সব থেকে আমার চুল খাড়া হয়ে গেল, উনি আসতে না আসতেই বলে দিলেন এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তো তার মানে কি প্রথম কনস্টিটিউশনটা উনি পদ্মার জলে ভাসিয়ে দিয়েছেন নাকি? তো এইরকম কথাবার্তাগুলো, এবং প্রথমে এসেই উনি ভারতের উদ্দেশ্যে বলতে তৈরি করলেন, আমাদের সঙ্গে দুর্ব্যবহার করলে নর্থ ইস্টে গন্ডগোল হবে, এই হবে সেই হবে। এগুলো ওনার মতো লোককে মানায় না। কিন্তু বাংলাদেশের বিদেশ মন্ত্রী বা বিদেশ সচিব বলছেন আমরা প্রত্যেকটা বড় শক্তির সঙ্গেই সুন্দর সম্পর্ক রেখে বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের অবস্থা খুব খারাপ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলে কিছু নেই। আর কিছু রহস্য রোমাঞ্চ সিরিজের মতো এই ব্যাপারটা একটা স্টুডেন্টস মুভমেন্ট হয়েছে, যে স্টুডেন্টস মুভমেন্টের পরে সমস্ত ব্যাংক খালি হয়ে গেছে। কি করে বাবা স্টুডেন্টস মুভমেন্টের পরে ব্যাংক খালি হয় তারাই জানে। বাংলাদেশ ইজ নট ইন আ ইকোনমিক্যালি সলভেন্ট সিচুয়েশন। আর ইউনুস যে কথাটা বলেছেন তার একটা কথা অক্ষরে অক্ষরে সত্য। সেই কথাটা যখন উনি বললেন যে ইন্ডিয়া এনগেজড হাসিনা, ইন্ডিয়া ডিড নট এনগেজ বাংলাদেশ, এই কথাটা অক্ষরে অক্ষরে সত্য। এবং জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদী দুজনের এই যে বেসুরো তবলা বাজানোতে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের পররাষ্ট্র নীতি ইজ আ বিগ টাইম ফ্লপ। মানে বিশ্বগুরু হওয়ার আগে দক্ষিণ পূর্ব ও এশিয়াতে। বিশ্বগুরুর কোনো ব্যাপারই নেই, বিশ্বর ম্যাপ আঁকতে দিলে পারবে না। এবার আমরা আরো দুটো প্রশ্ন করে আজকের মতো শেষ করবো, পরের দিন আরো গভীর কথা বলার জন্য। সেটা হলো, তাহলে কি আমরা আমরা একটা বিষয় দেখছি একটু অন্য জায়গায়, আপনি হয়তো ভালো বলতে পারবেন, রিলিজিয়ান থেকে পলিটিক্স হয়ে ওই ম্যাক্সিম গোর্কিরা লেখা লিখেছিলেন 26 women and 1 man, 26 men and 1 woman, সরি,
সেখানে ম্যাক্সিমগুলি ধরার চেষ্টা করছিলেন কেন এই ধরনের ঘটনাগুলো হয়, কেন রেপ হয়। এবং এখানে দেখি রিলিজিয়ান থেকে পলিটিক্স হয়ে, ফিলসফি হয়ে, ডিবেট সবাই ফেল করে যাচ্ছে। এই সমস্যার কি কোনো সমাধান আছে আদেও? না, তুমি কোন পরিপ্রেক্ষিতে বলছো আমি ঠিক বুঝলাম না। প্রথমত যে তুমি যদি কথাটা বলো, কথাটা হলো আমরা পলিটিক্যাল ফেথ বিলিফ সিস্টেমস এর উপর দেখি বা রিলিজিয়াস বিলিফ সিস্টেমস এর উপর দেখি। মানুষ না, যেহেতু আমি বলছি আমাদের, রেপ সমস্যাটার কোনো সমাধান আজ অব্দি না করতে পারলো আমার কোনো মনে হয় ইনস্টিটিউশন, রিলিজিয়ান থেকে আরম্ভ করে। বিকজ দিস ইজ আ কার্নাল হিউম্যান ইনস্টিংক্ট। যুধিষ্ঠিরের স্ত্রী যখন বিবস্ত্র হচ্ছিলেন উনি বসে বসে খেলা দেখছিলেন। একদম। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণ এন্টায়ার মহাভারতের 18 দিনের মধ্যে বোধহয় 19টা মিথ্যে কথা বলেছিলেন। হ্যাঁ, এবং এই রকমের ঘটনা সব জায়গায় আছে, ধর্মের মধ্যে আছে, রিলিজিয়নের মধ্যে আছে, বাইবেলের মধ্যে আছে, সব জায়গায় আছে। সো দিস ইজ আ পার্ট অফ বেনাল হিউম্যান ইনস্টিংক্ট। আমরা সেইটাকে অতিক্রম করে যে একটা সভ্য জগৎ গড়ার চেষ্টা করছি, এই সভ্য পৃথিবীর মধ্যে কিন্তু এই অসৎ কাজগুলো মধ্যে মধ্যেই হবে। এবার সেই অসৎ কাজগুলোর যে এফেক্ট কে করলো, তাদের জিনিসটাকে আইডেন্টিফাই করে সেটা যদি সংশোধন করতে পারে, তাহলে মোটামুটি একটা সভ্যতার মাপকাঠির মধ্যে জীবনটা কিছুদিন চলতে পারে, জীবনটা কিছুদিন চলতে পারে। আর যেখানে আমাদের এই ক্ষমতা, প্রভাব, ধর্মের প্রভাব, ক্ষমতার প্রভাব, রাজনীতির প্রভাব, এই সমস্ত একটা মোহের মধ্যে পড়ে আমরা যদি মনে করি আমার এতই প্রভাব, এতই ক্ষমতা যে আমার ভুল বলে কিছু নেই, ঠিক বলে কিছু নেই, আমি যা বলি সেটাই ঠিক, এখন দ্যাট ইজ আ পারভার্সন টু পারফেকশন। এবং তার থেকে কোনো মানুষের নিস্তার হবে বলে মনে হয় না। আমরা কি এরকম কোনো একটা, আপনি যেহেতু ডিবেট করেন, স্বপ্ন দেখেন বা স্বপ্নকে নিয়ে এগোনোর চেষ্টা করেন, আমরা কি এরকম একটা কোনো সোসাইটির দিকে পশ্চিমবঙ্গে যেতে পারি যে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি ঠিক এভাবেই ঘটবে না? হবে না। আমরা মানুষের, নতুন দেখো, ভুল করি না তো? মানুষের ইতিহাসে কোনোদিন হয়নি, মানুষের ইতিহাসে কোনোদিন হবে না। ত্রুটি বিচ্যুতি আমাদের সময়ের মধ্যে থাকবে, আমাদের বিভিন্ন কিন্তু ধরনের ত্রুটি থেকে কি আমরা শিখবো না, না, নতুন ভুল আমরা করবো? শিখতে পারি। বাট তুমি ওই যে লোকে লোকে বলে না যে হিস্ট্রি, লোকে বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইটসেলফ। আর হিস্ট্রি রিপিটস ইটস ওন মিস্টেকস। কিন্তু আমাদের আমাদের মোটামুটি মোটামুটি একটা স্বচ্ছতার মধ্যে দিয়ে চলতে গেলে কোনটাকে আজকে আমাদের সামাজিক মাপকাঠিতে আমরা ভুল বলে মনে করছি এবং ঠিক বলে মনে করছি, সেইখানে তো একটা একটা বেসিক মাপকাঠি মানুষের হাতে থাকবে। আজকে সেইটা যখন আমাদের চোখের সামনে অবলুপ্ত হয়ে গেল না, আমরা জোর করে এটাকে অবলুপ্তি ঘটাচ্ছি, সেই জিনিসটাই আজকে ইজ ভেরি আপসেটিং। আজকে দেখা যাচ্ছে নাগরিক সমাজ এই ডাক্তারবাবুদের এই আন্দোলনের ক্ষেত্রে ছাত্রদের পাশে, ডাক্তারদের পাশে দাঁড়িয়ে গেছে, কিন্তু একটা অভিযোগ উঠে আসছে যে আন্দোলন চলুক চলুক, কিন্তু তার সঙ্গে যেন চিকিৎসা অবহেলিত না না, হয়। আমার মনে হয়, দেখো, আমি তোমাকে বলছি, আমার বোধহয় 7.5 বছরের মধ্যে 8টা 10টা আন্দোলন মেডিকেল কলেজে হয়েছে। তার মধ্যে একটা পার্টিকুলার আন্দোলন খুব সম্ভব 1983-84-এ হচ্ছিল, যেখানে আমরা জোনা দশেক ছেলেমেয়েরা উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে এই গ্রাউন্ডে আমাদের ইমার্জেন্সি অ্যাডমিশন বন্ধ করা উচিত নয়। আমরা প্রচন্ড আনপপুলার হয়েছিলাম, অনেক গালিগালাজ খেতে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে আমাদের সংখ্যাটা বাড়লো এবং আমরা ইমার্জেন্সি অ্যাডমিশন চালালাম। কিন্তু এই পরিপ্রেক্ষিতে যেখানে ডাক্তাররা নিজেদের একটা সতীর্থের লাঞ্ছনা দেখলো, তার টোটাল ডেরিলিকশন অ্যান্ড কোল্যাপস অফ ল অ্যান্ড অর্ডার মেশিনারি দেখলো, যেখানে আইদার পুলিশের কাছ থেকে বা প্রশাসনের কাছ থেকে তারা বিন্দুমাত্র রেসিপ্রোকেশন পেল না, বরঞ্চ পদে পদে তাদের লাঞ্ছনা করা হলো, সেখানে কমপ্লিটলি একটা তাদের উপরে যে অধ্যক্ষ বা সুপারকে তুমি বসালে, এখন কে বেশি বিকৃত, মার্ডারার না প্রিন্সিপাল, এখন এই নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে তাদের যে একটা আউটরেজ হয়েছে, আজকে প্রতিবাদ হয়েছে, এবং আজকে সোসাইটিকেও বুঝতে হবে, কলেজ অ্যাডমিনিস্ট্রেশনকেও বুঝতে হবে, হেলথ ডিপার্টমেন্টকেও বুঝতে হবে যে তুমি কেরোসিন তেলে দেশলাই কাঠিটা পড়লে আগুন জ্বালবেই, বারুদের স্তূপে দেশলাই কাঠি জ্বললে রবীন্দ্রসঙ্গীত বেরোবে না ভারতের সেখান স্তূপে থেকে। পিকনিক হচ্ছে এখন। না, বারুদের স্তূপে পিকনিক হচ্ছে না, এর কনসিকুয়েন্সেস
যেরকম ডাক্তাররা ভোগ করেছে, উই রিগ্রেট টু সে ইট, সাধারণ মানুষ ভোগ করবে, কিন্তু তার দায়িত্ব বা অ্যাকাউন্টেবিলিটি উইল গো টু দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনের উপরতলা থেকে, এটাই আজকে শেষ প্রশ্ন, অ্যাডমিনিস্ট্রেশনের উপরতলার লোকজন বলছে এনকাউন্টার করে দাও, ফাঁসি দিয়ে দাও, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা ইমেচিওর কমেন্ট। মানুষ রাগ করে অনেক কিছু বলতে পারে, কিন্তু এটা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট পার্সন, এখন সে হয়তো একেবারে একটা ঘৃণ্য জিনিস তার ছবি দেখে বলছে হ্যাঁ এক্ষুনি শেষ করে দাও, তো তাহলে তো আর পৃথিবীর জনসংখ্যার কোনো সমস্যা থাকবে না যদি সব জিনিসটা। বা ধনঞ্জয় তো আই ফাঁসি থিঙ্ক দেওয়া আই হলো। থিঙ্ক দেখো, ইট শোজ যে হাউ অ্যাংরি হি ওয়াজ, সেইটুকু আমি বুঝতে পারলাম। কিন্তু অবভিয়াসলি হি নোজ অ্যাজ গুড অ্যাজ এনিবডি এলস যেটা করাটা সম্ভব নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তাদের প্রজন্মের নেতাদের কাছ থেকে কিন্তু আমাদের একটা এই চাহিদাটা থাকবে যে এই যে আমরা ধূর্তমিগুলো দেখছি, এই যে ধূর্তমিগুলো দেখছি, যে পদে 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 সার্কেল আফটার সার্কেল, যে আমি পুলিশকে নড়তে দেব না, একে ইনভেস্টিগেট করতে দেব না, পোস্টমর্টম ম্যানিপুলেট করব, তাড়াতাড়ি বডিটা জ্বালিয়ে দেবো, যে আজকে তাদের প্রজন্মের নেতাদের এটা বুঝতে হবে যে এই ধূর্তমি খেলাগুলো, এই শেয়াল রাজা খেলাগুলো, এগুলো আজকের ছেলেমেয়েরা, আজকের মানুষ, আজকের সোসাইটি এটা ধরতে পেরেছে। সুতরাং তারা প্রতিবার যদি এই রকমের ছলনাবৃত্তিগুলো মানুষের সঙ্গে, তিনি করেছেন বলে বলছি না, তার পার্টির এস্টাবলিশমেন্টের ডাইরেকশনে যদি কেউ করে থাকেন, ম্যানিপুলেশন অফ ল অ্যান্ড অর্ডার আন্ডার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এটা অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রজন্মের নেতাদের বোঝা উচিত যে আজকের পৃথিবীটা এগিয়ে গেছে, আজকের পৃথিবীর মধ্যে অ্যাকাউন্টেবিলিটি আছে, আজকের পৃথিবীর মধ্যে সোশ্যাল মিডিয়া আছে, আজকের পৃথিবীর মধ্যে মানুষের প্রতিবাদ করার কণ্ঠস্বর আছে। আমরা শেষ করেই দিতে পারি, কিন্তু একটা ছোট্ট জিজ্ঞাসা রেখে শেষ করব, বারবার প্রলম্বিত করছি। বুদ্ধবাবুর চলে যাওয়া, যে কোনো মানুষই চলে যান, এই বিষয়টা বুদ্ধবাবুকে আপনি কিভাবে রিমেম্বার করেন এখন 2024-এ? দেখো, বুদ্ধবাবুর সঙ্গে আমি দু তিনবার খুব অল্প অল্প অনেকের সঙ্গে তার সামনে দাঁড়ানোর, কথাবার্তা বলার সুযোগ হয়েছিল। ওই রকম একটা পরিশীলিত, গাম্ভীর্যপূর্ণ, যাকে বাংলায় আমরা বলবো শিক্ষিত, কালচার ব্যক্তিত্ব দেখতে খুব ভালো লাগতো। কিন্তু বুদ্ধবাবুকে আমার দেখলেই মনে হতো, বুদ্ধবাবুকে যদি আমি চোখ বুজে ভাবি, আমি চিন্তা করি যে ওই রকম একটা ব্যক্তিত্ব প্রেসিডেন্সি কলেজে ক্লাস নিতে পারতেন, একাডেমিক হতে পারতেন, পড়াশুনো করতে পারতেন, কিন্তু বুদ্ধবাবুর মধ্যে খুব একটা শোনার স্পৃহা ছিল না। উনি একটা অধৈর্য মতো লোক ছিলেন। আই অলওয়েজ ডাউটেড যে বুদ্ধবাবু কতটা এইসব পলিটিক্যাল মারপ্যাচের মধ্যে নিজেকে ফিট করতে পারবেন। আর শেষ একটা কথা বলি, যে এই যে আজকে সিপিএম এর মধ্যে হাউ 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 করে একটা কান্না হলো, বুদ্ধবাবুর মরদেহর চারিদিকে লালে লাল ফ্ল্যাগ ভরে গেল, আমার 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 ত্রুটি মার্জনা করবেন, আমার যতদূর ধারণা, যে যতটা আজকে তৃণমূল বুদ্ধবাবুর সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্ল্যানের বিরোধিতা করেছিল, ততটাই বিরোধিতা সিপিএম এর ভেতর থেকে এসেছিল। তাহলে এখান থেকে কোনো ফাউল প্লে হয়েছিল বুদ্ধবাবুর সঙ্গে? ফাউল প্লে যা সিপিএম খুব ভালো করে জানেন। সুতরাং আজকে বুদ্ধবাবুর শেষকৃত্যের মধ্যে দিয়ে যেন সিপিএমও সেই পাপের প্রায়শ্চিত্তটা করে ফেলে। ফলে আমরা একাকা স্বপ্নের সামনে দাঁড়ালাম, একটা বিবেকের মতো কেউ যেন বলে উঠলেন, আবার তোরা মানুষ হ। এখন এইরকম একটা ঘটনা, যে ঘটনা রাজ্যকে শেক করে দিয়েছে, সেই ঘটনার সামনে কি কথা বলবো? ফলে শব্দ হারাচ্ছে। সুতরাং যত শব্দ মানুষের হারাবে, তত নিশ্চয়ই প্রতিরোধ গড়ে উঠবে, যুক্তি গড়ে উঠবে, সুন্দর মনন গড়ে উঠবে। ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আমাদের সাথে। ভালো থাকো।